গেজেট প্রকাশ হওয়ার পরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সম্পদের হিসাব দেননি। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও উপদেষ্টাদের সম্পদের হিসাব না দিয়াই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 5ই আগস্টের পর কেউ কেউ নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গণ অভ্যুত্থানের মুখে অবসান হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নেওয়া হয় 10টি সংস্কার কমিশন গঠনের, যার একটি দুর্নীতি দমন সংস্কার কমিশন। পালন করিব। এই কমিশনের প্রধান করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে, যিনি ঐকমত্য কমিশনেরও অন্যতম সদস্য। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মোটা দাগে ঐকমত্যে এসেছে, তবে কিছু বিষয়ে আপত্তি আছে। যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ভাগ্য কি হবে সেটা আমরা জানি না। যেমন দুদকের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যেই দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা সাংবিধানিক স্বীকৃতি বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট প্রস্তাবের সম্পর্কে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা যদি নির্বাচিত ক্ষমতায় যান, যেটি সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এইটার ভাগ্য কি হবে সেটা কিন্তু পরিষ্কার না। 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেও মনে করেন তিনি। যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকারের, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং তার পিছনে কারণও কিন্তু যথেষ্ট আছে। এটার দায়িত্ব যাদের হাতে, যেই সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত যে দেউলিয়াপনা সৃষ্টি হয়েছিল, যে অপরাধের জন্য যারা দোষী, যে কারণে তারা মানবিক মনোবল হারিয়েছে, সেটাকে ফিরে পেয়ে যাবে, এটা কিন্তু আশা করাটা কঠিন। যার ফলে সময় লেগেছে, এখনও লাগছে, এবং প্রত্যাশিত অগ্রগতি সেখানে হচ্ছে না। প্রশ্ন তোলেন, গেজেট থাকার পরও কেন উপদেষ্টারা সম্পদের হিসাব দিচ্ছেন না? প্রধান উপদেষ্টা তারা জাতির প্রতি প্রথম ভাষণে কিন্তু বলেছিলেন যে তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সকলে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন, জমা দিবেন, প্রকাশ করবেন। সেটা পরবর্তীতে গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটা আইনগত ভিত্তি পেয়ে গেছিল। কোথায় সেটা? চাঁদাবাজি, দখলবাজি বেড়েছে উল্লেখ করে বলেন, কেউ কেউ এখন নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন। সারা দেশে মাঠ পর্যায় থেকে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের পরবর্তীতে মামলাবাজি, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো কিন্তু প্রকটভাবে চলেছে এবং বিকশিত হয়েছে। এবং সেখানে কারা জড়িত ছিল? আমাদের মূল ধারার রাজনৈতিক শক্তিগুলো জড়িত ছিল একেবারে 5 আগস্ট থেকে। এই যে অতি ক্ষমতায়িত যে এটা চর্চাটা, সেটারই প্রতিফলন বলে আমি মনে করি। সংকট থাকলেও রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা এখনও আছে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাষ্ট্র সংস্কারের বিশাল সম্ভাবনা যেটা সৃষ্টি হয়েছিল সেটা এখনো আছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও কেন যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ তো বটেই, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনও সংশয় কাটেনি। গলি থেকে রাজপথ, সব জায়গায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঘোষিত সময়ে নির্বাচন আদৌ হবে তো? বিশেষত কারো কারো ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারিতে প্রশ্নগুলো আরও প্রকট হচ্ছে। আর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি বলছে, যারা ভোট নিয়ে শঙ্কার কথা বলছেন তারা গণতন্ত্র ও দেশের পক্ষে নয়। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জোর গলায় বললেন, সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবেন না। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টার এমন ঘোষণা অনেকটাই স্বস্তি ছড়ায় রাজনৈতিক মহলে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কিন্তু সেই স্বস্তিতে অনেকটাই যেন প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন এনসিপির নেতা। আরেক দল জামায়াত অবশ্য ফেব্রুয়ারির ভোট নিয়ে সমস্যা না দেখলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতি আর বিচার আগে চায়। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা। এমন পরিস্থিতিতে সিএনএর সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কণ্ঠেও বিচার ও সংস্কারের বিষয়টি বেশ জোর পেয়েছে। আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জনগণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করা।
এসব কথামালায় যখন আবারও প্রশ্নের উদ্রেক চারদিকে, তখন অনেকটাই জোর গলায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে ভোট পেছানোর কোনো সুযোগ নেই, ঘোষিত সময়ই ভোট হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। তবে আশ্বাসে চির খাওয়া বিএনপি নেতারা এসব কথামালা আর হুঁশিয়ারিকে গণতন্ত্র বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচন বানচাল করার বক্তব্য দিচ্ছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলেও মনে করেন তারা। বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। সকল রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান যেদিন লন্ডন গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন, সেদিনই তার সম্মান শেষ করে দিয়েছেন। এই কথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আর দলটির আরেক নেতা বলেন, গণপরিষদ নির্বাচন ও সংবিধান পরিবর্তন ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেবেন না তারা। শনিবার এক আলোচনা সভায় তারা আরও বলেন, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্র জনগণের সাথে বেইমানির শামিল। শনিবার এনসিপির আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অন্তর্বর্তী সরকার যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছে তা জনগণের সাথে বেইমানির সমতুল্য। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। এ সময় দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, সমঝোতার কোনো নির্বাচন চায় না এনসিপি। দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে দিতে হবে গণপরিষদ নির্বাচন। প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। পরবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন। 5ই আগস্ট যে কারণে হয়েছে, যেই কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক 10 বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যে নতুন সংবিধান বা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছে তা বাস্তবায়ন না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুনভাবে দেশ গড়ে উঠবে। শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগুজে দলিলে সেটা কাগুজে বাঘ হয়ে থাকবে, তেমন কোনো জুলাই সনদ আমরা চাই না। এনসিপির বিরুদ্ধে কিছু গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বক্তারা। যে সুযোগ আমাদের সামনে এসেছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। মতামত চেয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামী 20 আগস্ট বিকেল 4টার মধ্যে এই সম্পর্কিত মতামত চেয়েছে কমিশন। সনদের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলে প্রস্তাবে বলা হয়েছে। এছাড়া সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে তোলা যাবে না প্রশ্ন। শনিবার দেশের সবগুলো রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। চূড়ান্ত খসড়ায় আছে রাজনৈতিক ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা।
সনদের পটভূমিতে উল্লেখ করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা। চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বলে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলেও প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাতে হবে। এরপর চূড়ান্ত সনদ প্রকাশ করবে ঐকমত্য কমিশন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবে। সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি আরও বলেন, সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। যারা ভবিষ্যতে সংসদ সদস্য হবেন, গণমাধ্যম, নাগরিক সমাজ যদি যথাযথভাবে ভূমিকা পালন করে, একটা ইতিবাচক পরিবেশ যদি বিরাজ করে, তাহলে ভোটাররা ভোট দিতে আসবে। নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান, কিন্তু নির্বাচন অন্যান্য অংশীজন যদি তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করে, নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠু নির্বাচন করা তাদের পক্ষে সম্ভবপর হবে না। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচনে বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতিও এখনও তৈরি হয়নি। তবে রাজনৈতিক দলগুলো আন্তরিক আর প্রশাসন সিরিয়াস হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এ বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো ঝুলে না রেখে দ্রুত বাস্তবায়ন করার দাবি তার। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, সেখানে নির্বাচনকালীন সরকার অথবা নির্বাচনের সময়ে বিরোধী দলীয় প্রার্থীরা অথবা বড় দলের বাইরে যারা নির্বাচন করছেন, তারা আসলে নিরাপদে নিশ্চয়তার সাথে নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবেন কিনা, সেই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। নিজের ইচ্ছায় নয়, বরং জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্বে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান প্রধান উপদেষ্টা। এই সময় রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে বাংলাদেশ পাশে চায় বলেও জানান তিনি। বার্তা সংস্থাটি শনিবার সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, সংস্কার, ভোটাধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূসের মন্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশে অনেক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তবে আগামীতে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এদিকে বৃহস্পতিবার ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করে বার্নামা। ওই সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে থাকার কথা বলেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি সৈন্যদের মাঝে চলমান সংঘর্ষ রোহিঙ্গা সংকটকে আরও গভীর করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এর ফলে নতুন করে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। এতে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আর এই সমস্যা সমাধানে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। দেশের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী, এমন প্রশ্ন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রশ্ন তোলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব প্রশ্ন তোলেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ডাক্তাররা যে নির্দিষ্ট করে সময় দেন তার সমালোচনা করেন আইন উপদেষ্টা। গরিব রোগীদের 10 থেকে 15টি টেস্ট দেওয়া অন্যায় বলেও মনে করেন তিনি। আহ্বান জানান এ ধরনের মানসিকতা বন্ধের। আপনারা ওষুধ কোম্পানির দালাল, ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন? ডাক্তার কথা শুনে না, যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন
মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। এই অত্যাচার বন্ধ করেন। উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমলেও এখনও পানিবন্দী বহু মানুষ। তীরবর্তী এলাকায় ভাঙন সহ ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ফসলি জমি। এদিকে মুন্সিগঞ্জের প্রাচীন দিঘির পাড় বাজারে এখনও কাটেনি ভাঙন আতঙ্ক। ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে এখনো। ফলে কিছু কিছু এলাকায় দুর্ভোগ কমলেও ব্রহ্মপুত্র পাড়ে বাড়ছে দুর্ভোগ। উলিপুর, চিলমারি ও রৌমারী উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বসতবাড়ির উঠান ও ফসলি জমিতে পানি ঢুকে নষ্ট হয়েছে ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের। লালমনিরহাটে বন্যার পানি কমায় বাড়ি ফিরছে বানভাসী মানুষ। তীরবর্তী এলাকার পানি নামতে শুরু করলেও গ্রামীণ সড়ক, ফসলের মাঠ ও পুকুর এখনও তলিয়ে। নিম্নাঞ্চলের মৎস্য খামার ও পুকুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 881 হেক্টর আবাদি ফসল নষ্ট হয়ে ক্ষতি হয়েছে 1,95,00,000 টাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও সদর ও শিবগঞ্জের 5 ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় 12,000 পরিবার পানিবন্দী। পেটে খেতে যদি না থাকে তাও কিন্তু আমরা বেঁচে যাব, কিন্তু এই বসত বাড়ি নদীর বাঁধটা যদি হয় তাহলে আমরা আমাদের বেঁচে যাব। এবারের বন্যায় বোরো, আউশ, ভুট্টা, শাকসবজি সহ 2012 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। প্রায় 8,300 কৃষকের জমি এই আক্রান্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যাতে নাভি জাতের আমন ধান তারা করতে পারে সেই ধরনের আমরা একটা পরিকল্পনা রাখছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মা শাখার নদীর ভাঙন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্ক কাটেনি ব্যবসায়ীদের। ফেলা হয়েছে জিও ব্যাগ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিতে থাকা দোকানগুলো। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বনানীতে সীসা লাউঞ্জে বসার জায়গা নিয়ে বিবাদে খুন করা হয় রাহাত হোসেন রাব্বিকে। 14 আগস্ট ভোরে 360 সীসা বারে ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। সিসিটিভি ফুটেজে শনাক্ত হয় আসামিরা। কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় হামজা ও মুন্নাকে। তবে এখনও পলাতক সীসা বারের মালিক ইব্রাহিম। র্যাব বলছে আধিপত্যের দ্বন্দ্ব থেকেই খুন। রাজধানীর অভিজাত এলাকা বনানী, সেখানে সীসাবারের লাউঞ্জের আধিপত্য নেয়াকে কেন্দ্র করে প্রাণ যায় রাহাত হোসেন রাব্বির। 14 আগস্ট ভোরে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ছাড়ে ঘাতকরা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় বনানী থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পরে সিসিটিভি ফুটেজে শনাক্ত হয় হত্যাকারীরা, যাদের মধ্যে হামজা ও মুন্নাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। র্যাব জানায় ঘটনার পর থেকেই পলাতক সীসাবারের মালিক ইব্রাহিম। যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। সীসা লাউঞ্জের মালিক যে আমরা জানতে পেরেছি প্রাথমিক তদন্তে ইব্রাহিম খলিল নামে একজন ব্যক্তি, যে কিনা এই হত্যা মামলার একজন আসামি। আমরা তাকেও ধরার জন্য তদন্ত চলমান আছে এবং কার্যক্রম চলমান আছে। অবৈধ সীসাবার বন্ধে কাজ করছেন বলেও জানায় র্যাব। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। শিষ্টের পালন ও দুষ্টের দমনে আজকের দিনে অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অত্যাচারী আর দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5251 বছর আগে কংসের কারাগারে জন্ম নেন বিষ্ণুর এই অষ্টম অবতার। আর দিনটি উদযাপনে নানা আয়োজন ছিল দেশের মন্দিরগুলোতে। শান্তি আর সৌহার্দের বাণী নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন 3 বাহিনী প্রধানও। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5251 বছর আগে কংসের কারাগারে বিষ্ণুর এই অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ। দিনটি উদযাপনে সকালে ঢাকেশ্বরী মন্দিরে ছিল ষোড়শ উপাচারে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। বিকেলে পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। সেখানে ফুটিয়ে তোলা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময়কার নানা প্রতীকী চিত্র। ভক্তদের কণ্ঠে ছিল শান্তি ও সম্প্রীতির বাণী। আমার ছেলেকে আমি সাজায় নিয়ে আসতে পারছি, এটা আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল। আজকের দিনটা খুব শুভ দিন, আমাদের বিষ্ণুর জন্মদিন আজকে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই।
শোভাযাত্রা উদ্বোধন করে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন 3 বাহিনী প্রধান। সেনাপ্রধান বলেন, এই দেশ সবার, দেশে থাকবে না কোনো ভেদাভেদ। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। পাশবিক শক্তি যখন সকল সত্য, সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, ঠিক তখনই ঈশ্বর তার ভক্ত অনুরাগীদের প্রার্থনায় সাড়া দিয়ে ধরত্রীতে আবর্তিত হন। আর তাই তো স্বরগুণে প্রকাশিত শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং অন্তর্হিত দুটি তার অলৌকিক লীলা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সভা হয়। জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন প্রধান অতিথি ডক্টর আসিফ নজরুল। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই 2024-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর AM শামীম। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। দিনব্যাপী এই আয়োজনে দেশের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক সেই প্রবাদে মনে করিয়ে দিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়া 2 পরাশক্তির শীর্ষ নেতাদের এই আলোচিত বৈঠক ছিল আড়ম্বরময়, কিন্তু প্রত্যাশার অল্পই পূরণ করতে পেরেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি তো হয়নি বলার মতো কোনো সাফল্য নিয়েও ফিরতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্নটা থেকেই যাচ্ছে, আলাস্কার এই বৈঠকে কে জিতলেন আর কে হারলেন? অ্যাঙ্করেজ যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পাহাড় ঘেরা পরিপাটি এক শহর। প্রকৃতির কোলে বিস্তৃত এই শহরটি গত কয়েকদিন পরিণত হয়েছিল বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প পুতিন বৈঠকের মতো মহাযজ্ঞও আগে দেখেনি আলাস্কার এই শহর, কিন্তু অ্যাঙ্করেজে এত আড়ম্বরপূর্ণ আয়োজনের ফলাফল শূন্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। আলাস্কার সামরিক ঘাঁটিতে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিনের বক্তব্যে স্পষ্ট হয়, ইউক্রেন ইস্যুতে তার অবস্থান অপরিবর্তিত, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার অংশ না হওয়া পর্যন্ত সংকট নিরসন হবে না। ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ প্রশংসনীয়, তবে স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। আমরা এই বিষয়ে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট এবং সীমিত। বৈঠককে তিনি খুবই ফলপ্রসূ দাবি করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হননি বলেও স্বীকার করেন। তবে কি বিষয় তা প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নয়। আলোচনায় অগ্রগতি হলেও কোনো সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপই নেবে। ইউক্রেন ও ইউরোপকে অনিশ্চয়তায় রেখেই ফিরে গেলেন ট্রাম্প পুতিন। মস্কোতে ফের বৈঠকের ইঙ্গিত মিললেও তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি থাকবেন কিনা তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে যুদ্ধ বন্ধের কারিগর হিসেবে যে ইমেজ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ভাবমূর্তিতে বড়সড় আঘাত এটি। আর পুতিনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে। বছরের পর বছর আন্তর্জাতিকভাবে একঘরে থাকার পর আলাস্কা বৈঠক পুতিনকে বিশ্ব কূটনীতির মঞ্চে ফেরার সুযোগ করে দিয়েছে। এদিকে বৈঠক নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও ট্রাম্প একতরফাভাবে পুতিনের শর্ত মেনে না নেয়ায় কিছুটা স্বস্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ট্রাম্পের সাথে বৈঠক করতে সোমবার ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সব মিলিয়ে আলাস্কা বৈঠকে ট্রাম্প না হারলেও বিশ্লেষকরা বলছেন নিশ্চিতভাবে পুতিনই জয়ী। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তান, ভারত ও নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 4 শতাধিক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশেই প্রাণ গেছে অন্তত 321 জনের। বন্যার পানির তোড়ে ভেসে গেছে অনেক এলাকার ঘরবাড়ি, সেতু, এমনকি বিদ্যুৎ কেন্দ্র।
তিন প্রতিবেশী দেশ পাকিস্তান, ভারত ও নেপাল একই সময়ে ধুঁকছে প্রাকৃতিক দুর্যোগে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে তিন দেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 4 শতাধিক। বানের জলের তীব্র তোড়ে মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু গ্রাম আর জনপদ। পাকিস্তানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। গেল 2 দিনে বন্যায় প্রাণ হারিয়েছে 3 শতাধিক মানুষ। প্রদেশটির বুনের অঞ্চলের অন্তত 10টি গ্রাম তলিয়ে গেছে পানিতে। সেখান থেকে অন্তত 120 জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা কবলিত 400 এলাকা। প্রাণহানি হয়েছে অন্তত 60 জনের। নিখোঁজ রয়েছেন আরও 2 শতাধিক। চারপাশে শুধু মৃত্যু আর ধ্বংস। আমি কাদা থেকে 8টি মরদেহ তুলতে দেখেছি। এমন দৃশ্য আমি সহ্য করতে পারছি না। নেপালেও ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। প্রাণ গেছে অন্তত 41 জনের, আহত শতাধিক। জলবায়ু পরিবর্তনই এই বিপর্যয়ের মূল কারণ জানিয়েছে আবহাওয়াবিদরা। এ দুর্যোগ আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে শঙ্কা তাদের। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।